বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধের আছে ঐতিহাসিক ব্যাপার এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই মুক্তিযুদ্ধ প্রথম ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করার পরে পাকিস্তানের বেতার কেন্দ্র থেকে জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ঘোষণা করলেন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা করছে শেখ মুজিবুর রহমান সাহেব। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হইল। তিনি সুস্থ। তিনি এরপরে ওনাকে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সরাইয়ে নিয়ে কারাগারে বন্দী করে রাখে। আমরা এদিকে পূর্ব পাকিস্তানে 25শে মার্চের পরে ক্র্যাকডাউন শুরু হয়। ক্র্যাকডাউনের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষে কাজ শুরু হয়, যেমন আখাউড়া। আমরা প্রতিরোধ যুদ্ধে অবস্থান করার জন্য আমরা প্রস্তুত হই। পাকিস্তান 4 নম্বর ইস্টার্ন বর্ডার সেক্টরের হেডকোয়ার্টার ব্রাহ্মণবাড়িয়া ছিল। ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ছিল আখাউড়া। জেনারেল মজিদ কাজী 14তম ব্রিগেডের 1 ব্রিগেড সৈন্য নিয়ে আখাউড়ার যুদ্ধ পরিচালনা করে। আখাউড়াতে যে যুদ্ধ হয়েছে মজিদ কাজীর অধীনে, এটা ব্যাপক এবং বিরাট। এখানে ছোট্ট একটা জায়গা, কিন্তু এদের সৈন্য ছিল 1 ব্যাটালিয়ন অর্থাৎ 1200। এই 1200 সৈন্য নিয়ে এখানে অবস্থান করে এই আখাউড়া প্ল্যাটফর্মে 1200 সৈন্য আইলে আখাউড়া প্ল্যাটফর্মে এমনি বন্ধ হয়ে যায়। কিন্তু না, তা করে নাই। আখাউড়ার আশেপাশে, আখাউড়ার দক্ষিণ পাশে দেবগ্রাম, দরুন পর্যন্ত এরা করছে, এদের এই ঘাঁটি সম্প্রসারণ করছে। এই দিকটা পূর্ব দিকে হীরাপুর, উত্তর দিকে আজমপুর, 3 কিলোমিটার দূরে এই পুরা বেলটা নিয়ে সেরা এরা একটা বেড়িবাঁধ, বাংকার বেড়িবাঁধ নির্মাণ করে। বাংকার বেড়িবাঁধ নির্মাণ করে সেরা আখাউড়া কেন্দ্রটাকে পাকা স্থায়ী বাংকার ডজনে বানাইছে সেরা আখাউড়া থেকে যুদ্ধ পরিচালনা করছে। ইস্টার্ন বর্ডার সেক্টর পাকিস্তানিদের। আর আমাদের মুক্তিবাহিনীর সেক্টর ছিল সেক্টর 2, আজমপুর থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত। এই সেক্টরে আখাউড়া সেক্টরে যে যুদ্ধ হয়েছে, আখাউড়া 2 নম্বর সেক্টর, অর্থাৎ 2 নম্বর সেক্টরের এটা ছিল ক নম্বর সেক্টর, সেক্টর নম্বর ব্রাঞ্চ ক। এইখানে যে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসে আর কোন সেক্টরে এত যুদ্ধ হয় নাই। যুদ্ধটা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করছে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধরা প্রথম কর্নেল উসমানীর নেতৃত্বে তেলেপাড়া সিলেট মিটিং হয়। ওই মিটিংয়ে ব্রিগেডিয়ার পান্ডে, বিএসএফ এর প্রধান, উনি উপস্থিত ছিলেন। বিএসএফ এর প্রধান বললেন যে এই ব্যাপার, আমরা আমাদের এখানে আপনাদেরকে স্বাগত। আপনাদের ট্রেনিং করার জন্য আমরা যত উপকরণ আছে আমরা দেব, আপনারা ট্রেনিং শুরু করেন। আমরা প্রথম আগরতলা আখাউড়া সীমান্তে চেকপোস্টের পাশে মন্তলা মুক্তিযুদ্ধের ক্যাম্প শুরু করি। জয় বাংলা, জয় বাংলা। আপনি 18 জংশনে কেন আসলেন? এখানে কি মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস আছে? হ্যাঁ, এখানে বড় মাপের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এপ্রিলের 20 তারিখ থেকে আখাউড়া পাকিস্তানের অধীনে চলে যায়। এই আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের 3 পাশে পাকা স্থায়ী বাংকার করছে। পাকা স্থায়ী বাংকার করে এরা মজবুত হয়ে বৈশা এখান থেকে যুদ্ধ পরিচালনা করছে। 3 তারিখ স্বীকৃতি দিল ভারত বাংলাদেশকে। 4 তারিখ 5 তারিখ আমরা সম্মিলিত মিত্রবাহিনীর অধীনে, আমরা মিত্রবাহিনী বাংলা মুক্তিযোদ্ধা 1 ব্যাটালিয়ন, মিত্রবাহিনীর সংখ্যা 1 ব্যাটালিয়ন, আমরা 2 গ্রুপ মিল্লা মিত্রবাহিনীর অধীনে আইয়া 1 ব্যাটালিয়নরে আক্রমণ করি 3 দিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে, পূর্ব দিক দিয়ে, উত্তর দিক দিয়ে। আখাউড়ার পশ্চিম পাশে উত্তর দক্ষিণ লম্বালম্বী তিতাস নদী। তিতাস নদীর পশ্চিম পারে আখাউড়ার সেনাবাহিনীর ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন ছিল। আখাউড়া জংশনে আপনারা কতজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিলেন? আমাদের দলে 1 ব্যাটালিয়ন মুক্তিযোদ্ধা, আমরা 1 ব্যাটালিয়ন ইন্ডিয়ার সোলজারের সাথে মিত্রবাহিনীর হয়ে আক্রমণ করি। 2 ব্যাটালিয়ন পাকিস্তানিরা ছিল 1 ব্যাটালিয়ন। 1 ব্যাটালিয়নে 1000 থেকে 1200 নিয়ে 1 ব্যাটালিয়ন হয়। আপনারা কত তারিখে আখাউড়া প্রবেশ করছেন? আমরা আখাউড়া প্রবেশ করি 3-4 ডিসেম্বর। আখাউড়ার পাশাপাশি অবস্থান নিয়ে যুদ্ধ করি। 2 দিনের যুদ্ধে আখাউড়াতে
পাকিস্তান সেনাবাহিনীর 160 জন মারা যায়, 200 জন আহত হয়, 300 জন বন্দী হয়, বাকি কিছু পালাইয়া ব্রাউনবাড়িয়ার দিকে চলে যায়। আচ্ছা, আখাউড়াকে কত তারিখে শত্রুমুক্ত করা হয়েছিল? আখাউড়া 6 তারিখ মুক্ত হয়েছে, ডিসেম্বর 6। এই 4-5 তারিখের যুদ্ধে আমার সাথে ক্যাপ্টেন আব্দুল হক ভুইয়া, বীর বিক্রম, উনি ছিলেন। করার পশ্চিম পাশে ছিল একটু বড় করে ইপিআর এর হেডকোয়ার্টার, যেটা ওইখানে হেডকোয়ার্টার ছিল। তখন আমরা এই পাশে ছিলাম। ওই পাশের থেকে আমরা ইন্ডিয়ার কিছু লোক আমাদের সাহায্য করছে, অস্ত্র দিয়া, গোলা বারুদ দিয়া। সেই অস্ত্র নিয়ে ওনাও ছিল, আমরাও ছিলাম। সবাই আমরা মিলা এই আহরা অ্যাটাক করি ক্যাম্পে। এই অ্যাটাকে আমরা আহরাকে সাকসেসফুল করার পরে আমরা এই পার্টিটা ওই দিকেতে কিছু, ওই দিকেতে কিছু, আর এই দিকেতে গ্যাপ রাখলাম। এই দিকেতে গ্যাপ রাখছি, গ্যাপ আমরা ফায়ার করি না করে অ্যাডভান্স করছি। ওই দিকেতে ফায়ার করছি এটা, তো এরা মনে করছে দুই দিকেতে ফায়ার, এই দিকেতে ফায়ার নাই। তো আমরা অ্যাডভান্স করে নদী পার হয়ে গেছে, নদীর মধ্যে পানি আসছিল, পানি পারিয়া তো ওইটা আমরা ক্যাম্পে ঢুকে গেছি। তখন ক্যাম্পের মধ্যে কিছু অস্ত্র ফালাইয়া এরা ওই রুটে রুটটা আছে না, বৈশল কোটটা যে রুটটা গেছে, সেই রুটে কিছু গেছে। এখান থেকে কিছু অস্ত্র আমরা কালেকশন করলাম, ওনার ছিল। আমরা এই কচলে আহরাগে এটাকে আমরা সাকসেসফুল যুদ্ধ জয় করলাম। এখানে আহরা, এখান থেকে আমরা যুদ্ধ করতে 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 কসবার দিকে রওনা করলাম। এখান থেকে কুমিল্লা যাই যুদ্ধ একদম পুরা যুদ্ধ শুরু হইল। আহরা এখান থেকে জয় করে এখান থেকে সিঙ্গার বিলের কিছু পার্টি আসছিল, সিঙ্গার বিলের দিকে গেছে, ব্রাউনবাড়িয়ার দিকে, ভৈরব নদীর দিকে। তো ভৈরবও আমরা ভৈরব নদী পর্যন্ত যাই না। ভৈরবের আগে যে স্টেশনটা কি নাম, আশুগঞ্জ যে ব্রিজ আছে না, এই ব্রিজ পর্যন্ত আমরা গেছি। ব্রিজের হে পার যাই নাই, হে পার গেছে ওই ময়মনসিংহতে যে কিছু পাক বাহিনী আছিল, তারা কিছু সৈরাইয়া ভৈরব অ্যাটাক করছে, কিছু সল হয়েছে। তখন ওই দিকে সিলেট থেকে কিছু লোক আমাদের মুক্তিযোদ্ধা কিছু এক কোম্পানি নদী দেওয়া নৌকা দেওয়া হয়েছে। এরা আসনে আমাদের বল হয়েছিল, তখন উনিও ছিল আমাদের সঙ্গে। এই যুদ্ধে আমরা ওইখান থেকে যুদ্ধ করে করতে করতে কসবার দিকে আমরা মার্চ করলাম। এতক্ষণ তো আমরা আখাউড়ার গল্প শুনলাম, আখাউড়া কিভাবে মুক্ত হয়েছে, আখাউড়া আমরা কিভাবে যুদ্ধ করছি, কারোর নিয়ে যুদ্ধ করছি, এরা কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, কতজন আত্মসমর্পণ করছে। এই ঘটনা শোনার পরে আখাউড়ার বিস্তারিত ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা আমরা শুনে পেলাম। এখন চলো অন্য স্পটে, অন্য স্থানে আমরা যে যুদ্ধ করছি, অন্য স্থানে ওখানে গিয়ে আসে প্র্যাকটিক্যাল, ওখানে গিয়া ওইখানে জায়গাটা দেখিয়া আমরা গল্প শুনি। চলো চলো। আমরা মনিয়ন ইমামুরি রেল ব্রিজ এর স্পটে আসলাম। এটার নাম হলো মনিয়ন্দ্র গ্রাম, ডান পাশে, রাস্তার পূর্ব পাশে মনিয়ন্দ্র গ্রাম অনেক বড়। এইটা ছিল ঢাকা আগরতলার সহজ নিরাপদ রাস্তা। 14 লক্ষ শরণার্থী আগরতলাতে এই রাস্তা দিয়া, এইভাবে নৌকা এই ব্রিজের নিচে দিয়া আইসা আমার বাড়ির পাশ দিয়া আগরতলা, মাধবপুর হইয়া আগরতলা গেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ইমামুরির যুদ্ধে আমার সাথে এই ইদ্রিস মিয়া ছিল। আমরা আসছি, আমাদের আসার উদ্দেশ্য হইল এই যারা আছে তাদেরকে এখানের যুদ্ধ যেটা হয়েছিল মে মাসে, এই যুদ্ধের ঘটনা জানানোর জন্য। এফএফ এর অধীনে ট্রেনিং করার পরে আমাকে গাইড বেসের সদস্য করে পাঠাইলো এখানে 2 নম্বর সেক্টরের গাইড বেসে। আমি একজন মেম্বার। তো গাইড বেস মানে গাইড করা, মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের পারাপার করা। রাজাকারের সাথে আমরা একটা কন্ট্রাক্ট করলাম যে আমাদের লোকজন আসলে তোমরা পার করে দিব, পারাপার করে দিব। যে সময় রাস্তার উপর দিয়ে দিনে হোক রাত্রে হোক, যদি পাঞ্জাবির গাড়ি আসতে চায় এদেরকে আমাদেরকে ইনফরমেশন করে আটকে রেখে এরা গাড়ি পার হইলে তোমরা আমাদেরকে পারাপার করার জন্য সিগন্যাল দিবা। রাত্রের বেলা হইলে এরা হারিকেন জ্বালাইয়া, হারিকেন নাইরা আমাদেরকে বলতো ওকে তোমরা যাও। এই রাস্তা বন্ধ করার জন্য এরা কসবা ইউনিট যে টিয়ালির বাড়িতে অবস্থান করতেছিল, এই টিয়ালির বাড়ির অবস্থান থেকে এরা গঙ্গাসাগর পর্যন্ত ওইখানে দিনের বেলা পাহারা দিয়া এটা এদের অধীনে রাখতো। আমি একদিন আসার পর আমার এক চাচা বললো, আবুল বাসর চৌধুরী, বলে বাতিজা মুক্তিযোদ্ধা হইছ?
এখানে দিনের বেলা হারায় এখানে দৌড়াদৌড়ি করে হারানো ঠুসটাস করতে পারো না। আমাকে ঠিক আছে আপনার কোন সময় লাগে সকালে আগে সকালে 9টা থেকে 10টার মধ্যে দিক দিয়ে পারাপার হয়, এই ব্রিজটা পারাপার হয়। আমি গিয়ে ক্যাপ্টেন আইনুদ্দিনের ঘটনাটা বললাম যে স্যার এখানে আমার বাড়ির পাশে এই ব্রিজটা ক্যাপ্টেন আইনুদ্দিন আগে চিনত এবং আমার বাড়িতে ক্যাপ্টেন আইনুদ্দিন অনেকবার আসছে এবং খাওয়া দাওয়া করে আমাদের এলাকাতে ক্যাপ্টেন আইনুদ্দিন খুব পরিচিত ছিল। তো ক্যাপ্টেন আইনুদ্দিনকে বললাম যে স্যার এই ব্যাপার, এই ব্রিজটা এরা পার হইয়া 10 জনের মুখাঙ্গাকে সবাই আসা যাওয়া করে, এদেরকে কিভাবে দমন করা যায়। ক্যাপ্টেন আইনুদ্দিন স্বয়ং এখানে আইসা ঘটনা দেখলো, দেখে সেটা বললো যে তুমি আগামীকালকে সুবেদার আব্দুল সত্তারের সাথে আরো কয়েকজন নিয়ে এখানে আসে, এখানে অবস্থান করে এখানে এরা যাওয়ার পথে অথবা আসার পথে ফায়ার করবে। ওই দিন আবার স্বয়ং আইনুদ্দিন সাহেব নিজেও আসলো, আইসা বললো যে ঠিক আছে আমিও আসছি। এই বট গাছের ওই পাশে পূর্ব পাশে আমরা অবস্থান নিলাম, আমাদের বডিটা রাস্তার নিচে আর মাথাটা রাস্তার উপরে আমরা দেখার জন্য ওখানে অবস্থান নিয়ে সেটা আমরা অপেক্ষা করতে রাখলাম। সকালবেলা এরা আসছে 10 জন, খবর পাইলাম লোক মারফত যে এরা 10 জন দিয়েছে তোমরা, আমরা তো তাড়াতাড়ি গান লুট করে একেবারে বসে রইলাম যে আসুক, আসলেই মাইরে দেবো। এরা এখানে আইসা ব্রিজে রেল লাইনের পশ্চিম পাশে একজন একজন করে ব্রিজ পার হয়ে গেছে। আমাদেরকে ওই সুযোগটা দেয় নাই যে 2 জন একত্র উঠছে 2 জন গুলি করে একসাথে ফালাই দিই। এইভাবে আর একজন একজন পার করে 10 জন পার হয়ে গঙ্গাসাগর গেছে। ফিরার পথেও এরা আইসা একজন একজন করে প্রথম 4 জন পার হয়ে গেছে। পরের 6 জন মনে করলো 6 জন মনে করলো যে রাস্তা তো খোলা, এখন আমাদের আর কার্টিসি মেনটেন করে লাভ নাই, চলো আমরা একসাথে পার হয়ে যাই। এই ধারণা কইরা এই ধারণার পরিস্থিতিতে এরা 6 জন ব্রিজের উপরে উঠছে। 6 জনরে উঠতে পরে এরা তো আমাদের টার্গেটের মধ্যে, আমরা বসে রয়েছি অপেক্ষা করতেছি এদের জন্য। বলে আইসো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা ফায়ার ওপেন করে দিয়েছি। 7টা আমাদের ইয়ার থেকে অস্ত্র থেকে একসাথে এরা 6 জন রাস্তায় এরা ব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে। আমরা তো একজন ধরাই ধরা লাফালাফি আরম্ভ করছি যে সাকসেসফুল হয়ে গেছি। পরক্ষণে এরা যে 4 জন বেঁচে গেছিল এরা আমাদের উপরে ফায়ার ওপেন করছে। তো ফায়ার ওপেন করছে পরে আমরাও ফায়ার দিছি। আমাদের কাছে আমসামিনেশন ছিল অনেক কম। 1 ঘন্টা যুদ্ধের পরে আমাদের অবস্থা, আমাদের জন্য অস্ত্র শেষ হইল। তো আমরা পরামর্শ করে বলে আমরা পূর্ব দিকে নিরাপদ স্থানে চলে যাই। তখন আমাদেরকে অর্ডার দিল আমাদের যে ক্যাপ্টেন ছিল আইনুদ্দিন সাহেব, চলো আমরা চলে যাই। তখন আমরা পূর্ব দিকে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে আমরা আরো অনেক দূরে গিয়া শুনি যে পাঞ্জাবিরা আরো বেশি করে আসছে, অনেক পাঞ্জাবি আসছে এদিকে। তখন আমরা কি করলাম যে আমাদেরকে তাড়াতাড়ি যাওয়ার কাজ। তখন আমরা পূর্ব দিকে চলতে শুরু করলাম। চলতে চলতে আমরা ইন্ডিয়ান সীমানার কাছে গেলাম। ওইখানে আমাদের জন্য নৌকা রেডি করা ছিল। আমরা নৌকা দিয়া ওই মাধবপুর চলে গেলাম। মাধবপুর আমাদের জন্য গাড়ি অপেক্ষা ছিল। তখন ইন্ডিয়ার বর্ডারের নাম হইল মাধবপুর। তখন আমাদের জন্য গাড়ি তৈরি ছিল। ওই গাড়ি আমাদেরকে এসে আমাদের ক্যাম্পে, যে ক্যাম্প ইন্ডিয়া, ওই ক্যাম্পে হাফানিয়া এবং এই চারপাড়া ক্যাম্পে আমাদেরকে নিয়ে গেল। চারপাড়া যে ক্যাম্প ছিল ওই ক্যাম্পটার নাম ছিল মন্তলি। আচ্ছা, এখন তো ওনার কাছ থেকে এই ঘটনাগুলো শুনলাম, এখন আমরা অন্য একটা স্পটে তোমাদেরকে পরিচিত করার জন্য নিয়ে যেতেছি, চলো। আমরা এখানে আসছি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিতে। এটা দরুইনে অবস্থান, মধুমাস্টার বাড়ির পুকুরের পশ্চিম পাশে উত্তর পার। আমরা এখানে যে সময় যুদ্ধটা চলে, যুদ্ধটা সংগঠিত হইতেছিল, ওখানে আমরা মুগরা আমাদের অবস্থান ছিল। মুগরা থেকে আমরা এখানে আইসা অবস্থান নেই। পাকিস্তানিরা মুগরা থেকে আরো সামনে আইসা হাওড়া নদী ব্রিজ অতিক্রম করে সেটা আমাদের ফেস টু ফেস যুদ্ধ আমরা আরম্ভ করি। আর আমাদের মুক্তিযুদ্ধের 3 ভাগ ছিল, এখানে 3টা অংশ ছিল। একটা অংশ ক্যাপ্টেন আইনুদ্দিনের অধীনে, 2 অংশ ওইটাতে আমি ছিলাম, আর 2 অংশ ছিল রজব আলী, আনসার কমান্ডার রজব আলীর অধীনে। 3 নম্বর অবস্থান ছিল কমান্ডার আব্দুল আজিজের অধীনে। আব্দুল আজিজ ছিল আনসার কমান্ডার বাসের গ্রামের। আমরা যখন উজানিশার যুদ্ধে আমাদের সাথে পাকিস্তানিরা পরাজিত হইয়া
ঘুরপথে আখাউড়ার দিকে আগাইতেছিল। আমরা ধারণা করলাম যে এরা এখানে আইসা অবস্থান করবে। এই ধারণার পরিপ্রেক্ষিতে আমরা এখানে অবস্থান নিলাম। পাঞ্জাবিরা ওই সময় মেজর ইসুফের অধীনে মুগরা বাজার এবং গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন সাইডা হাওড়া ব্রিজ অতিক্রম কইরা বা করতে ছিল, ওই অবস্থায় আমাদের উপরে ফায়ার দেয়। আমরা এখান থেকে এদের প্রতি আক্রমণ আরম্ভ করি। যুদ্ধ চলে তুমুল ভাবে। 16 তারিখ গড়াইয়া গিয়া 16 তারিখ রাত্রে যুদ্ধ হয়। 17 তারিখের পরে এরা আমাদের সাথে পুরাপুরি যুদ্ধ করছে। 17 তারিখের পরে আমাদের আর্মস অ্যামুনিশন শেষ হয়ে গেছে। তো আমরা এদেরকে শো করতেছি আমাদের আর্মস অ্যামুনিশন আছে, আমরা আমাদের নাই, তোমরা এটা ভাবিও না। ওই সময় মধুমাস্টার বাড়ির পশ্চিম পাশের পুকুরের দক্ষিণ পাড়ের দক্ষিণ কোণাতে যে অবস্থান ছিল এলএমজির একমর সৈনিক, সে মারা যাওয়ার পরে আমাদের অবস্থানটা দুর্বল হয়ে গেল, আমাদের ফায়ার বন্ধ হয়ে গেল। এরা ফায়ার বাড়াইয়া দিল। ওই সময় চিন্তা করে সেটা এখানের যে ছিল ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মোস্তফা কামাল, সে একটা চালাই করলো, তার অস্ত্র সেটে দিয়ে সেটা সে ওই এলএমজি নিয়ে ফায়ার ওপেন করলো। এলএমজির ফায়ারের পরিপ্রেক্ষিতে এরা ধারণা করলো যে আমাদের কাছে আরো অ্যামুনিশন আছে, আমরা এদেরকে ছাড়বো না। এরা একটু স্তম্ভিত হয়ে গেল। এই ফাঁকে আমরা কি করলাম, একত্র হয়ে সেটা রেললাইনের পশ্চিম পাশ দিয়ে আখাউড়ার দিকে ভাগা আরম্ভ করলাম। আখাউড়ার দিকে যে সময় আমরা চলে যাইতেছিলাম, মুস্তফা কামাল সে ফায়ার ওপেনিং করে রাখলো। কয়দিন ব্যাপী এই প্রতিরোধ যুদ্ধ চলছিল? এখানে 2.5 দিন, 16 এবং 17 তারিখ এবং 18 তারিখ সকালবেলা যুদ্ধ শেষ হয়ে যায় আর কি। 60 ঘন্টা যুদ্ধ করবেন, ওরকম কোনো প্রস্তুতি ছিল? না, আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না। আমরা মূল উদ্দেশ্য ছিল প্রতিরোধ করা। প্রতিরোধ করতে গিয়ে সেটা আমরা যতটুকু করছি এদেরকে আর কি আটকাইছি আর কি। আটকাই রেখে ঘটনাক্রমে এটা ঘটে গেছে। 2.5 দিন আমরা এখানে অবস্থান করতে হয়েছে। 2.5 দিনের যে আমাদের আর্মস অ্যামুনিশন ছিল না। আর ওই সময় প্রতিরোধ যুদ্ধে যে সময় চলে, যে যেখান থেকে পারছে এখান থেকেই একটা রাইফেল বা একটা এসএলআর অথবা একটা স্ট্যান্ডগান, ওই একটার মধ্যে 2টা ম্যাগাজিনের যুদ্ধ ছিল না, এই ম্যাগাজিন ছিল না, একটাতে একটাই ছিল। ওই একটাতে একটা ম্যাগাজিন কতক্ষণ চলে, এর মধ্যে আমরা 60 ঘন্টা পার করে দিছি। ওই সময়টা ছিল 16, 17, 18 তারিখ তো এখানে হইল মোস্তফা কামাল গুলি খাইল, শহীদ হইল। 18 তারিখের পরে আমরা আমাদের অবস্থান তুললে ছুড়ে পড়ি। এরা এই আমাদের অবস্থানের উপর দিয়া আখাউড়া দখল করে নেয়। ওই প্রতিরোধে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কতটুকু ভূমিকা ছিল? মোস্তফা কামালের ভূমিকা অসাধারণ। যখন বাংকারের একমর সৈনিক এলএমজির যে সৈনিক ছিল সে গুলি খাইয়া মারা গেল, আমার এলএমজি বন্ধ হয়ে গেল। মোস্তফা কামাল এটা বুঝতে পারছে যে এলএমজি তো এখন বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই সে আহত হয়েছে অথবা নিহত হয়েছে। তার এই ধারণা থেকে সে আইসা দেখলো যে বাংকারের মধ্যে দেখলো যে সে গুলি খেয়ে পড়ে গেছে। তো ওই এলএমজি হঠাৎ তাড়াতাড়ি করে সে নিয়ে সেটা প্রতিরোধ করছে এবং আমাদেরকে নিরাপদে সইরা যাইতে সাহায্য করছে। এই জন্য সে বীর শ্রেষ্ঠ উপাধি পাইছে। আচ্ছা, পাকিস্তানি বাহিনীর কি দরুন গ্রামে কোনো ক্যাম্প ছিল? না, পাকিস্তানি বাহিনীর ক্যাম্প এখানে ছিল না। এখান দিয়ে এরা আখাউড়া যাওয়ার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হইয়া যুদ্ধ হয়। সাধারণত আপনারা ওই সময় ওদেরকে রাতের বেলা আক্রমণ করতেন, কিন্তু ওই 2.5 দিন দিনের বেলা আপনারা কি করতেন? না, আমাদের আক্রমণগুলো তো ছোটখাটো আক্রমণগুলো আমরা রাত্রে করতাম, হিট এন্ড রান আক্রমণ করে চলে যেতাম। কোনো কারণে কোনো আক্রমণে যদি দীর্ঘায়িত হইতো আমরা পিছু পাওয়া হইতাম না। যেমন এখানের ঘটনা, এখানে এদেরকে আক্রমণ করেছে এরা, যখন এরা প্রতিরোধে এরাও আক্রমণ করলো, আমরাও আক্রমণ করলাম, যুদ্ধ আর শেষ হইতেই ছিল না। আমরা যদি শেষ হই তাহলে আমরা যে 30-40 জন ছিলাম সবাই মরে যেতাম। তো সুতরাং আমাদের যুদ্ধ করা ছাড়া কোনো বিকল্প ছিল না। রাত কি দিন কি আমরা ওইটা চিন্তা করি নাই। আমরা এখানে প্রতিরোধ করছি, দিনের বেলাও করছি, রাত্রের বেলাও সমান তালে চালাই গেছি। এইভাবে আমরা 2.5 দিন অর্থাৎ 60 ঘন্টা এখানে গুজাই রেখেছি আর কি, অতিবাহিত করছি। আচ্ছা, দীর্ঘ 60 ঘন্টা বিরতিহীন যুদ্ধের মাঝখানে আপনারা খাবার দাবার কোথা থেকে পাইছিলেন? যুদ্ধ যারা করে তারা খাবার দাবার চিন্তা করে না, যে আইব খাইব, আমরা এরকম না। যুদ্ধ করতেছি, সময় অতিবাহিত হইতেছে। পরক্ষণে আশেপাশের গ্রামবাসী যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল,
দেখলো যে এরা যুদ্ধ করতে ক্লান্ত হয়ে গেছে, এদের খাওয়া নাই দেওয়া নাই, এরা গ্রাম থেকে শুকনা খাওয়ান রুটি কলা চিড়া মুড়ি আমাদের জন্য পুটলা করে নিয়ে আসতো। পুটলা করে আইনে সেটা বাঙ্কারে ঢুকাই দিত বা দূর থেকে ইটে দিয়া আমাদেরকে পুটলাটা দিয়ে দিত। আমরা ওই চিড়া মুড়ি গুড় খাইয়া পানি খাইয়া পুকুরের পানি খাইয়া খালের পানি খাইয়া, আমরা টিউবওয়েলের পানি ওই সময় পাইতাম না, ওইগুলো খাইয়া সেটা কোন রকমে জীবন ধারণ করে লড়ছি। এই যুদ্ধে আমাদের অনেক প্রতিরোধ যোদ্ধা শহীদ হয়, যার সংখ্যা 10 জন, মোস্তফা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সহ আমরা 8 জন আহত হই। ওই যে পুকুরের দক্ষিণ পার পশ্চিম কোনা, ওখানে বাংকার ছিল। এখন পুকুরটা ওই সময় এত বড় ছিল না, আরো ছোট ছিল। এখন পুকুরটা প্রাকৃতিক কারণে ভাঙ্গিয়া এটা বড় হয়ে গেছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যেখানে গুলি খাইছে ওই অবস্থানটার কাছে যাইতেছে। এটা হইল মধুমাস্টার বাড়ির পুকুরের দক্ষিণ পূর্ব কোনায়। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, তুমি তো আমার সাথেই ছিলা তাই না? কি লতিফ মিয়া, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি তো 71-এ এখানে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ সময় এখানে ছিলেন। কি ঘটনা হয়েছিল? এরা আমার সাথে আসছে, ছেলে মেয়েরা স্কুলের, এরা এখানে মুক্তিযুদ্ধকে জানো একটা অনুষ্ঠান হইতেছে যেটা সারা বাংলাদেশের মানুষকে দেখাবে। এই বিষয়ে এদেরকে কিছু বলেন। এখানে ব্যাংকার ছিল, তিনি মুস্তফা কামাল থাকতে পারছেন। শ্রেষ্ঠ মোস্তফা কামাল শহীদ হয়েছে, কিভাবে গুলি খাইছে আপনি তো প্রত্যক্ষ। তিনি এখানে আয়া ব্যাংকার করতেছিল, তাল গাছ ফাঁকাটা হলো তাল গাছ, এটার এইখানে আয়া ব্যাংকার করতেছিল। আমি আয়া পাইছি যে তিনি তাল গাছের উত্তর দিকে ব্যাংকারও ছিল, রাইফেলও ছিল, একটা বেলসাও ছিল। আচ্ছা, একটা ফার দিয়েছে, একটা ফারের ভিতরে একটা ফার দিয়ে একটু গর্ত করছে, সামান্য গর্ত। এই অবস্থায় উনি গুলি খাইয়া পাঞ্জাবের গুলি খাইয়া মরছে, মারা গেছে। তারপরে এখানে রাত পরে রইল, আপনি কি করছেন? অন্য মানুষ চাই না, তারপর আমরা ওইখানে নিয়ে মারি দিই। এখানে মাটি দিছে? না না, এখানে কোনখানে? ওই পশ্চিম উত্তর কোনায় অন্য মানুষ আইন না আছে, ওখানে নিয়ে পুকুরের। মুক্তিযুদ্ধকে জানো 127তম পর্বের কুইজ। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল শহীদ হন কত তারিখে? এ 17 এপ্রিল, বি 18 এপ্রিল, সি 19 এপ্রিল, ডি 20 এপ্রিল। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসাবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 126তম পর্বে কুইজের ফলাফল। প্রশ্ন ছিল 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? সঠিক উত্তর এ মেজর MA জলিল। এই পর্বের বিজয়ীরা নাসির, তাজনুর ও শুভ। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আমরা এখানে আসছি লোত্তমোড়াতে, যেখানে মুক্তিবাহিনীর বিপক্ষে পাকিস্তানিদের অবস্থান ছিল। এই লোত্তমোড়াটা আখাউড়া ব্যাটালিয়নের একটা অংশ। এখানে এক ব্যাটালিয়ন সৈন্য অনেকগুলো বাঙ্কার করে মাঠের চতুর্পাশে টান্স করে এক বাঙ্কার থেকে আরেক বাঙ্কারে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড রাস্তা কইরা চতুর্পাশ দিয়ে একটা সুদৃঢ় অবস্থান করে এখানে রাখছিল। যখন আমরা এই নভেম্বরের 19 তারিখ পরিকল্পনা করলাম যে এখানে আইসা এখানে এদেরকে হটাইয়া আমাদের রাস্তা পরিষ্কার করতে হবে, আমরা সম্ভবত ইন্ডিয়া আমাদেরকে স্বীকৃতি দেবে। তো স্বীকৃতি দিলে আমরা যদি সর্বাত্মক যুদ্ধ আরম্ভ করি, এখানে একটা বাধা হয়ে যাবে লোত্তমোড়া। এই বাধাটারে অতিক্রম করার জন্য যৌথ মুক্তিবাহিনী এবং ইন্ডিয়ান বাহিনী একত্র হইয়া আমরা যৌথ বাহিনী করছি। ইন্ডিয়ান বাহিনীর 57 নম্বর স্কোরের
ব্রিগেডিয়ার জগৎ সিং দায়িত্ব নিচ্ছে। দায়িত্ব নিয়ে আমাদের মুক্তি বাহিনীর অনেক অফিসারের সাথে, যেমন মেজর আইনুদ্দিন, মেজর জাফর, আরো অনেকের সাথে পরামর্শ করে একটা যৌথ টিম করে সেটা আমরা 4-500 মুক্তিযোদ্ধা আমরা ওই দিক দিয়ে আয়া পূর্ব পাশে দক্ষিণ পাশে অবস্থান নেই। সতেরো তারিখে আইসা আমি এখানে এক যুদ্ধের পরিপন্থী একটা কাজ করলাম কি, ওই দিন 27শে রমজান আমাদের মুসলমানদের যাদের নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য আমার আগ্রহ হইল। আমি কয়েকজন নিয়ে কি করলাম, বলে চলো আমরা নামাজ পড়ে আসি। নামাজ পড়তে কতক্ষণ লাগবে? আধা ঘন্টার ব্যাপার বা 1 ঘন্টার ব্যাপার। আমি কয়েকজন নিয়ে লুৎফুল্লাহ রহমান সাহেবের, চেয়ারম্যান রহমান সাহেবের বাড়ির পাশে যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে গিয়ে সেটা দেখি যে ওখানে রাজাকাররা বৈশা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছে। একজন রাজাকার স্থানীয় ছিল, তার চাচাতো ভাই এখানে মসজিদ নামাজ পড়তে আইছিল। ও ভাই তো দেখে আইসা তার ধরে বলে ভাই তুমি কই মুক্তিযুদ্ধ করতে গেছো, তুমি কি বাচ্চা রয়েছি, ইত্যাদি ইত্যাদি। ভাই কইল চিন্তা করো না, আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে আমরা জায়গা আমরা কালকা এখানে অবস্থান নেবো, এই মাঠের চতুর্পাশে আমরা আক্রমণ খাম। ভাই দিল ঘটনা ফ্লাশ কইরা। ওই রাজাকার কি করছে, নামাজ না পড়ে আমরা নামাজরত অবস্থায় সে মসজিদ থেকে বাইরে এসে পড়ছে। মসজিদ থেকে বাইরে এখানের যে যুদ্ধের কমান্ডার ছিল তার কাছে ঘটনা বলে দিচ্ছে যে এই ব্যাপার মুক্তি বাহিনীর লোকেরা চতুর্পাশে ঘিরে ফেলছে, 3 পাশে ঘিরে ফেলছে। কি করছে, ব্যাটালিয়নের হেডকোয়ার্টার আখাউড়াতে যোগাযোগ করছে। যোগাযোগ করে কইছে যে তাড়াতাড়ি আমাদেরকে আরো কিছু সৈন্য দাও। আখাউড়া ব্যাটালিয়ন 1 প্লাটুন সৈন্য পাঠাইছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র দিয়া। এরা এখানে আয়া সেরা এদের সাথে একত্র হইয়া সুদৃঢ় অবস্থানের মধ্যে এরা আরো শক্তিশালী হইয়া